গুড আফটারনুন সবাইকে। আজকের আমাদের আলোচনার বিষয়টা হলো জল, স্থল, বাতাস বা ওয়াটার, ল্যান্ড, এয়ার। এটা তোমাদের জিওগ্রাফি বুকের পঞ্চম অধ্যায়। তো জল, স্থল, বাতাস সম্পর্কে আলোচনা করার আগে কয়েকটা কথা বলে নিতে চাই। সেটা হলো, যার উপর আমরা বাস করছি সেই অংশটুকু যে শুধু পৃথিবী তা নয়, কতগুলো মণ্ডল বা স্পিয়ার নিয়ে আমাদের এই পৃথিবী। ভূপৃষ্ঠ থেকে নিচে কেন্দ্র পর্যন্ত, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অংশটা হলো শিলামণ্ডল বা লিথোস্ফিয়ার। উদ্ভিদ ও প্রাণী জগৎ নিয়ে হলো আমাদের জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার। জলভাগ হলো বায়ুমণ্ডল এবং ঊর্ধ্বে অদৃশ্য অংশ হলো বায়ুমণ্ডল। এই যে স্পিয়ার বা মণ্ডলগুলো বললাম, সেগুলো আমরা আজকে এক এক করে আলোচনা করব। তাহলে ফার্স্ট উপর থেকে আসে, বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার কি? যে অদৃশ্য গ্যাসীয় আবরণ, অতি সূক্ষ্ম ধূলিকণা ও জলীয় বাষ্প পৃথিবীকে বেষ্টন করে আছে এবং পৃথিবীর আবর্তনের সাথে আবর্তিত হয়ে চলছে, তা হলো বায়ুমণ্ডল। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবেই বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে। এখন প্রশ্ন হলো, এই বায়ুমণ্ডলের বিস্তার উপরের দিকে ঠিক কতটা? ঊর্ধ্বে বায়ুমণ্ডল ঠিক কতটা বিস্তৃত তার সঠিক মাপকাঠি এখনো করা হয়নি, তবে 10,000 কিলোমিটার পর্যন্ত অংশকে বায়ুমণ্ডল ধরা হয়। এরপরের আলোচনার বিষয় হলো যে বায়ুমণ্ডলের উপাদান বা কম্পোনেন্টস অফ অ্যাটমসফিয়ার কী কী? জলীয় বাষ্প বা ওয়াটার ভেপার, বিভিন্ন জৈব এবং অজৈব উপাদান এবং বিভিন্ন গ্যাসের যান্ত্রিক মিশ্রণ হলো বায়ুমণ্ডল। গ্যাসীয় উপাদানগুলোর মধ্যে বায়ুমণ্ডলের সবথেকে বেশি যেই গ্যাসটা আছে সেটা হলো নাইট্রোজেন। এর পরিমাণ হলো 78.08%, এবং এর ঠিক পরেই আছে অক্সিজেন, যার পরিমাণ হলো 20.946%। এই দুটো গ্যাস মিলিয়েই বায়ুমণ্ডলের প্রায় 99% জায়গা অধিকার করে আছে। আর্গনের পরিমাণ হলো 0.934% এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হলো 0.033%। আমাদের আলোচনার বিষয় হলো বায়ুমণ্ডলের স্তরবিন্যাস বা লেয়ার অফ অ্যাটমসফিয়ার। মোটামুটি উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরকে 6টি ভাগে ভাগ করা যায়। কি কি এগুলো? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে এগুলো এক এক করে আমরা আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ যে ছবিটা দেখানো যাচ্ছে এখন, সেই ছবিতে একদম সবাই নিচে দেখো ট্রপোস্ফিয়ার আছে। এই ট্রপোস্ফিয়ারের উচ্চতা নিরক্ষীয় অঞ্চলে বা ইকুয়েটোরিয়াল রিজিয়নে প্রায় 18 কিলোমিটার এবং মেরু অঞ্চলে এটা 8 কিলোমিটার। এই স্তরের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কি কি? না, ফার্স্ট যে বৈশিষ্ট্যটা এখানে লক্ষ্য করা যায় স্তরে, সেটা হলো এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটার হারে কমতে থাকে। এখন প্রশ্ন হলো, এখানে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমে কেন? কারণ এই স্তরে উচ্চতা বৃদ্ধিতে ধূলিকণার পরিমাণ যেমন কমে, তেমনি বায়ুর ঘনত্ব ও চাপ কমে বলে বিকিরণের প্রভাব কম, তাই উষ্ণতাও কমে যায়। এরপরে যে বৈশিষ্ট্যটা লক্ষ্য করা যায় সেটা হলো, সকল ধূলিকণা ও দূষণকণা এই স্তরে অবস্থান করে বেশি। ঘনত্ব খুব বেশি হওয়ায় উচ্চতা বাড়ার সাথে সাথে বাধাদানকারী উপাদানগুলির প্রভাব কমতে থাকে বলে বায়ুর বেগ বাড়ে। এই স্তরের অপর নাম ক্ষুব্ধ মণ্ডল। এখন প্রশ্ন হলো, এই স্তরকে ক্ষুব্ধ মণ্ডল বলে কেন? কারণ ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ প্রভৃতি অবস্থানের কারণে ট্রপোস্ফিয়ারের ঝড়, বৃষ্টি, কুয়াশা, তুষার প্রভৃতি ঘটে। সর্বদা এই স্তর অশান্ত থাকে বলে এই স্তরকে ক্ষুব্ধ মণ্ডল বলে। এরপরের স্তরটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার থেকে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত অঞ্চল হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরের বৈশিষ্ট্য কি? না, এই স্তরের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়ে এবং 50 কিলোমিটার পর্যন্ত গিয়ে উষ্ণতা হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড।
বায়ুর ঘনত্ব এখানে কম। ওজোন গ্যাসের ঘনত্ব এই স্তরের নিম্নাংশে সর্বাধিক বলে এই স্তরে নিম্নাংশকে ওজোন স্তর বলে। এই স্তর সর্বদা শান্ত থাকে বলে এই স্তরের অপর নাম শান্তমণ্ডল। এখন প্রশ্ন হলো, এই স্তরকে শান্তমণ্ডলও বলা হয় কেন? স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় কেন? কারণ এখানে বায়ু পাতলা, স্বচ্ছ, শীতল ও শুষ্ক এবং ধূলিকণা ও জলীয় বাষ্প নেই বলে আবহাওয়ার কোনো পরিবর্তন ঘটে না, তাই এটি শান্তমণ্ডল। শান্তমণ্ডল বলেই এই স্তরে জেট প্লেন যাতায়াত করে। এরপরে যে স্তরটা হলো সেটা হলো মেসোস্ফিয়ার। মেসো অর্থাৎ মধ্যম ভাগ থেকে এই স্তরের নামকরণ করা হয়েছে। স্ট্র্যাটোপোজের ঊর্ধ্বে 80 কিলোমিটার পর্যন্ত এই স্তর অংশ হলো মেসোস্ফিয়ার। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমে। উল্কাপিণ্ড এই স্তরে পুড়ে ছাই হয়ে যায়। এরপরে স্তরটা হলো থার্মোস্ফিয়ার ও আয়োনোস্ফিয়ার। এটা মেসোপোর্স থেকে ঊর্ধ্বে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরের প্রধান যে বৈশিষ্ট্য সেটা হলো এই স্তরে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা খুব দ্রুত হারে বাড়ে এবং বস্তুকণা আয়নিত আছেই বলে বেতার তরঙ্গ এই স্তর থেকে প্রতিফলিত হয়। মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ারের পরের স্তর হলো এক্সোস্ফিয়ার। এই এক্সোস্ফিয়ার 7500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। উচ্চতায় এই স্তরে বাড়তে থাকে। হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য এই স্তরে সবথেকে বেশি। এবং সর্বশেষ যে স্তর সেটা হলো ম্যাগনেটোস্ফিয়ার। এটি বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তর, যার বিস্তার 7500 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত। এখন প্রশ্ন হলো, এই বায়ুমণ্ডল না থাকলে কি হতো? কি হতো? এক, পৃথিবীকে ঘিরে বায়ুর স্তর না থাকলে অন্যান্য প্ল্যানেটের মতোই পৃথিবীও প্রাণহীন হয়ে যেত। এয়ার ছাড়া উদ্ভিদ প্রাণী কেউ বেঁচে থাকতে পারত না। দিনের বেলায় সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয় আর রাতের বেলায় ওই তাপ ধীরে ধীরে বেরিয়ে যায়। বায়ুমণ্ডল না থাকলে সূর্যের পর হঠাৎ ভীষণ ঠান্ডা হয়ে যেত আর সূর্যোদয়ের পর হঠাৎ প্রবল গরম হয়ে যেত পৃথিবী। বায়ুমণ্ডলের জন্যই পৃথিবীতে জীবন ধারণের অনুকূল তাপমাত্রা বজায় থাকে। এতক্ষণ আমরা আলোচনা করলাম অ্যাটমসফিয়ার নিয়ে। এবার আমাদের আলোচনার বিষয় হলো লিথোস্ফিয়ার বা শিলামণ্ডল নিয়ে। আমরা সবাই জানি আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে পৃথিবী ছিল একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। পরবর্তীকালে ধীরে ধীরে তাপ বিকিরণ করে এই পৃথিবী ঠান্ডা হতে শুরু করে। পৃথিবীর সবথেকে বাইরের পাতলা শক্ত আবরণ বা আস্তরণটাকে ভূত্বক বা কাস্ট বলা হয় এবং মাঝের অংশটাকে বলা হয় গুরুমণ্ডল বা মেন্টেল এবং সবথেকে ভিতরের অংশটাকে বলা হয় কেন্দ্রমণ্ডল বা কোর। ভূত্বকের 4 ভাগের 1 ভাগ মাত্র স্থলভাগ। স্থলভাগ মূলত শিলা আর মাটি দিয়ে তৈরি, তাই একে শিলামণ্ডল বা লিথোস্ফিয়ার বলা হয়। হাজার হাজার বছর ধরে শিলা ক্ষয় পেয়ে চূর্ণ হয়ে মাটি তৈরি হয়। শিলামণ্ডল থেকে আমরা বিভিন্ন দরকারি ধাতু ও খনিজ পদার্থ যেমন লোহা, তামা, সোনা, মার্বেল, জিপসাম প্রভৃতি পাই। মাটিতে চাষ করে ফসল উৎপাদন করা হয়। মাটির নিচে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এরপরে আমাদের আলোচনার বিষয় হলো হাইড্রোস্ফিয়ার বা জলমণ্ডল। সৃষ্টির বহু কোটি বছর পর পৃথিবীর বাইরেরটা বেশ ঠান্ডা হয়ে আসে। তখন আকাশে রাশি রাশি জলীয় বাষ্প বা ওয়াটার ভেপার ঠান্ডা হয়ে অবিশ্রান্ত বৃষ্টির মতো পৃথিবীতে নেমে আসে। হাজার হাজার বছর ধরে সে প্রবল বৃষ্টির জলে পৃথিবীর নিচু জায়গাগুলো ভরাট হয়ে মহাসাগর বা ওশান তৈরি হয়। পৃথিবীর এই বিশাল জলভাণ্ডারের নাম বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার। পৃথিবীর 4 ভাগের 3 ভাগই হলো জল, এটা আমরা সবাই জানি।
তাই মহাকাশ থেকে পৃথিবীকে ঝলমলে নীল গোলকের মতো দেখায়। সৌরজগতের আর কোনো গ্রহে এত বিশাল পরিমাণ জল পাওয়া যায় না, তাই পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। পৃথিবীর মোট জলের শতকরা 97 আছে সমুদ্রে এবং বাকি 3% জল আছে নদী, জলাশয়, হ্রদ, হিমবাহ এবং মাটির নিচে। বায়ুমণ্ডলের অংশ হিসাবে জলচক্র বা ওয়াটার সাইকেল খুবই গুরুত্বপূর্ণ। ওয়াটার সাইকেল কি না, সূর্যের তাপে নদ নদী, জলাশয়, সমুদ্র থেকে জল বাষ্প হয়ে বাতাসে মেশে। জলীয় বাষ্প বাতাসে থেকে হালকা। জলীয় বাষ্পযুক্ত বাতাস উপরের দিকে উঠে যায়। উপরের ঠান্ডা বায়ুর স্তরের সংস্পর্শে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হয় এবং ধূলিকণাকে আশ্রয় করে মেঘ হয়ে ভেসে বেড়ায়। অনেকগুলো জলকণা একসঙ্গে জুড়ে গিয়ে বড় জলকণায় পরিণত হয়। যখন এই বড় বড় জলগুলো ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসে এবং বরফ কণায় পরিণত হয়, তখন এই বরফ কণাগুলো ভারী বলে তা বৃষ্টি বা তুষাররূপে পৃথিবীতে নেমে আসে। এই বৃষ্টির জল নদী বা সমুদ্রে আবার ফিরে আসে। সূর্যের তাপে আবার তা বাষ্প হয়ে বাতাসে মিশে পুনরায় আবার মেঘে পরিণত হয়ে বৃষ্টি হিসাবে ভূপৃষ্ঠে নেমে আসে। এরপরে আমাদের আলোচনার বিষয় হলো মহাদেশের সঞ্চরণ বা কন্টিনেন্টাল ড্রিফট কি। প্রায় 50 কোটি বছর আগে পৃথিবীর মানচিত্রটা ছিল অন্যরকম। একটা বিরাট অখণ্ড স্থলভাগ যার নাম হলো প্যানজিয়া, আর এই প্যানজিয়ার চারদিকে ছিল বিরাট জলভাগ যার নাম হলো প্যানথালাসা। 20 কোটি বছর আগে প্যানজিয়া ভাঙতে শুরু করে। ভাঙা টুকরোগুলো উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিমে সরে যেতে থাকে। পৃথিবীর ভিতরের প্রচণ্ড তাপে গুরুমণ্ডলে পরিচলন স্রোত বা কনভেকশন কারেন্ট সৃষ্টি হয়। এই পরিচলন স্রোতই মহাদেশের সঞ্চরণের মূল কারণ। এই পরিচলন স্রোতে প্যানজিয়ার ভাঙ্গা টুকরোগুলো পরপর দূরে সরে যায় এবং কোটি কোটি বছর পরে বর্তমান অবস্থায় এসে 7টা মহাদেশ এবং 5টা মহাসাগর তৈরি করে। 7টা মহাদেশের নাম তোমরা জানো এবং 5টা মহাসাগরের নামও তোমরা জানো। তাহলে 7 কন্টিনেন্ট অ্যান্ড 5 ওশান, তোমরা যদি ম্যাপটাকে দেখো তাহলে নামগুলো পেয়ে যাবে এবং এর মধ্যে কোনটি বৃহত্তম কোনটি ক্ষুদ্রতম এগুলো তোমরা জানো। ওকে, এতক্ষণ আমরা অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার এবং লিথোস্ফিয়ার নিয়ে আলোচনা করলাম। এই হাইড্রোস্ফিয়ার, লিথোস্ফিয়ার এবং অ্যাটমসফিয়ার এই তিনটির অংশ নিয়ে তৈরি হয় আমাদের বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল। বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল কি না, জলস্থল বাতাসে ছড়িয়ে থাকা হাজার হাজার প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী নিয়ে তৈরি হয়েছে আমাদের এই পৃথিবীর জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার। এরপরে আমাদের আলোচনার বিষয় হলো ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট। মানুষ জীবমণ্ডলের একটা অংশ মাত্র, অথচ মানুষের কিছু কাজকর্ম পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। যেমন কী কী ভারসাম্য নষ্ট করে? জনসংখ্যা বৃদ্ধি, বন জঙ্গল ধ্বংস বা ডিফরেস্টেশন করে শিল্প স্থাপন, কৃষিকাজ, বসতি নির্মাণ, প্রচুর পরিমাণে খনিজ তেল, কয়লা, কাঠ পোড়ানো, এইসবের ফলে জল, মাটি, বাতাস দূষিত হচ্ছে, অর্থাৎ পরিবেশ দূষিত হচ্ছে। যানবাহন, শিল্প কারখানা থেকে বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে, ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে না, বিশ্ব উষ্ণ হচ্ছে। এর ফলে মেরু অঞ্চলে বরফ গলতে শুরু করছে, সমুদ্রের জলস্তর বাড়তে শুরু করেছে। সমুদ্রের জলস্তর বাড়ার ফলে বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলগুলো খুব শীঘ্রই জলের তলায় নিমজ্জিত হবে। ফলে উপকূলবর্তী অঞ্চলের মানুষরা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে বাধ্য হবে। ফ্রিজ, এসি থেকে ক্ষতিকর গ্যাস বায়ুমণ্ডলের ওজোন স্তরকে নষ্ট করে দিচ্ছে, ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে পৌঁছাচ্ছে এবং বিভিন্ন ধরনের রোগ ব্যাধির সৃষ্টি। প্রতিদিনের মতো আজকেও দুটো হোমওয়ার্ক থাকবে তোমাদের জন্য।
এক নম্বর হলো গিভ অ্যান অ্যাকাউন্ট অফ অ্যাটমসফেরিক লেয়ার অফ ট্রপোস্ফিয়ার অ্যান্ড স্ট্র্যাটোস্ফিয়ার। 2 নম্বর হলো রাইট এ শর্ট নোট অন ওয়াটার সাইকেল। ওকে, থ্যাংক ইউ। বাড়িতে থাকো, সবাই সুস্থ থাকো।